তোর জন্য একটা চাকরি আছে, কোম্পানির বাইক, কোম্পানির ফোন, শুধু কয়েকটা ফোন কল করবি আর রিসিভ করবি, প্লাস কিছু জিনিস ডেলিভারি করবি। এমনকি মেয়েরা পর্যন্ত তোর সাথে কথা না বলে ঘুমাবে না। এই না তুই আমার বন্ধু, বল কি চাকরি যে এত সুযোগ পাবো? পিৎজা ডেলিভারি। কি পিৎজা ডেলিভারি? আমি বিদেশ থেকে এত বড় ডিগ্রি নিয়ে এসেছি এই পিৎজা ডেলিভারির জন্য? দেখ দোস্ত, এখনকার সময় এই ডিগ্রি ফিগ্রিতে কিছুই হয় না, আর তোর ভালো একটা চাকরি পেতে কিছুদিন সময় লাগবে। এতদিন চলার জন্য তোর তো হাত খরচ লাগবেই। ঠিকই বললি। আচ্ছা, কবে থেকে চাকরিতে জয়েন করব? আমার বন্ধুর একটি পিৎজা হাট আছে, সেখানেই তোকে চাকরি পাইয়ে দেবো। ধন্যবাদ দিয়ে তোকে ছোট করব না বন্ধু। আমার এই বিপদের সময় তুই আমাকে সাহায্য করলি, আমায় এই ঋণ কখনো পূরণ করতে পারবো না। দেখ দোস্ত, তুই আমার জন্য কি করতেছস এই গ্যারেজের সবাই জানে, তাই এইসব ফালতু কথা বলবি না। এখন চল, তোকে আমার বন্ধুর দোকানে নিয়ে যাই। ঠিক আছে, চল। রাজু, গ্যারেজটা দেখ, আমি আসছি। ঠিক আছে উস্তাদ। আমি আর আমার বন্ধু পিৎজা হাটের দিকে রওনা দিলাম তার বাইক নিয়ে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি অনেক গরিব। আসলে তা নয়। আমার বাবা সেলিম হোসেন এই দেশের টপ 5 বিজনেসম্যানদের মধ্যে একজন। আমার নাম রাকিব হাসান রাজ। আমার এক ছোট বোন আছে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এতদিন বিদেশ থেকে লেখাপড়া কমপ্লিট করে আজ সকালে বাসায় আসলাম। বাসায় এসে দেখি আব্বু কিছু নিয়ে একটা কাজ করছে। আমাকে দেখেও কিছু বলল না, তবে এটা আমার অভ্যাস হয়ে গেছে। আব্বু বিজনেস ব্যতীত কিছুই বোঝে না। আরে তুই কখন এলি? এই যে আম্মু, এইমাত্র আসলাম। ভাইয়া তুই এসেছিস, আমার জন্য কি আনলি? তোর মতো পেতনির জন্য কি আনবো রে? ভাইয়া তুই না খুব পচা। হারে, আমি তো এমনিতেই মজা করছিলাম। তোর জন্য অনেক চকলেট প্লাস বিদেশি আটা ময়দা সব এনেছি। সত্যি ভাইয়া, আই লাভ ইউ। আই লাভ ইউ মাই সিস। তোদের ভাই বোনের খুনসুটি কখনো শেষ হবে না নাকি? আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। দাঁড়া। আমি পিছনে তাকিয়ে দেখি আব্বু আমাকে ডাকছে। কিছু বলবো আব্বু? তোর শার্টে রক্ত কেন লেগে আছে? আমি আমার শার্টের দিকে তাকিয়ে দেখি যে এক কোণে রক্ত লেগে আছে। আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তুই কি ব্যথা পেয়েছত নাকি? ভাইয়া ব্যথা পাবে? আসলে বলো, কাকে বা কাদের ব্যথা দিয়ে এসেছে? আসলে আমি যখন এয়ারপোর্টে থেকে বাসায় আসতেছিলাম তখন দেখলাম রাস্তায় কয়েকজন বখাটে মিলে একজন লোককে খুব মারছে আর তার ব্যাগ ছিনতাই করার চেষ্টা করছে। তোমরা তো জানো যে আমি আবার এইসব দেখতে পারি না, তাই আমি গাড়ি থেকে নেমে তাদের বাধা দেই। তারা পালিয়ে যাওয়ার পর সেই লোককে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। সেই ব্যক্তির রক্তই হয়তো শার্টে লেগে আছে। ঠিক আছে, যা এখন ফ্রেশ হয়ে নে, সবাই একসাথে দুপুরের খাবার খাবো। ঠিক আছে। এই বলেই আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম। সেখানে গিয়ে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি আব্বুর বিপরীত পাশের চেয়ারে বসলাম। তুই বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তোর সাথে আমার কিছু কথা ছিল। জি আব্বু, বলো। তুই তো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসলি, এখন আমার ব্যবসার অবস্থা তোকেই ধরতে হবে। আব্বু, আমি এসবের জন্য এখনো প্রস্তুত না। তাহলে কখন প্রস্তুত হবে? আব্বু, আমি আসলে আমার নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছি। এত সহজ না নিজের যোগ্যতায় কিছু করা। আমার বাবা এই ব্যবসা গড়ে তুলেছিল, আমি সেটা তিলে তিলে গড়ে আজ এই পজিশনে এসেছি। আমি জানি আব্বু, কিন্তু আমি আগে নিজের যোগ্যতায় কিছু করতে চাচ্ছি। আমার পড়ালেখাকে কোনো কাজে ইনভেস্ট করতে ইচ্ছুক। ভালো, কিন্তু তুমি কি জানো নিজের যোগ্যতায় কিছু করতে হলে একেবারে শূন্য পজিশন থেকে শুরু করতে হবে? জানি। তাহলে তুই এখানে কেন? মানে? একেবারে জিরো পজিশন, মানে রাস্তা থেকে শুরু করতে হবে। আজকে থেকে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। যখন তুই দেখবি মানুষ একা কতটা অসহায়, তখন তুই বুঝবি যে একা থেকে কখনো কিছু করা যায় না। তুমি এসব কি বলছো? আমার ছেলে রাস্তায় থাকবে মানে? তুমি বাবা ছেলের ব্যাপারে ঢুকবে না।
যখন দেখবি নিজের খাবার খাওয়ার পর্যন্ত টাকা নেই তখন আসবে আমার কাছে। ওকে আব্বু, আই চ্যালেঞ্জ ইউ। একদিন আমিও বড় কিছু হয়ে দেখাবো। এই বলে আমি নিজের রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যের দিকে। আম্মু আর আমার ছোট বোন আমাকে আটকানোর চেষ্টা করলেও কিছুই করতে পারিনি, কারণ তারা আব্বুকে ভয় পায়। আসলে আব্বুর রাগ উঠলে আব্বু কি করে বা বলে তা আব্বু নিজেও জানে না, কিন্তু পরে তা নিয়ে আফসোস করে। আমি আমার একমাত্র বন্ধু রাহুলের গ্যারেজে আসলাম। সেই আমার প্রকৃত বন্ধু। আমি বিদেশ যাওয়ার আগে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে রাহুলকে দেই ওর গ্যারেজ চালু করার জন্য। সে এসব মেকানিক কাজে এক্সপার্ট, কিন্তু গরিব বলে কিছুই করতে পারিনি, তাই আমি সাহায্য করেছিলাম। আমি রাহুলের গ্যারেজে গেলাম। কিরে দোস্ত, কি অবস্থা তোর? আমি ভালো আছি, কিন্তু তুই কবে দেশে এলি? এই তো আজকে। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দিব, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কি হয়েছে তুই সব বল আমাকে। আমি তারপর রাহুলকে খুলে বললাম, দেখ দোস্ত, তোর যতদিন ইচ্ছা ততদিন আমার কাছে থাক। তোর দয়ায় এই গ্যারেজে অনেক জায়গা, আমরা সবাই এক পরিবারের মতো থাকি। এই জায়গায় গ্যারেজ, রুম, রান্নাঘর সব আছে। ভাই আমাকে একটা কাজ দে, যেরকম কাজ আছে তাই দে, যেখানে অনেক টাকা। আমিও আব্বুকে দেখাতে চাই যে আমি কিছু করতে পারি। তোর কাজ লাগবে মানে? তুই বরং আমাদের কাজ করে দে। দোস্ত এত কথা বলিস না, আমি যা বলছি তা কর। দাঁড়া, আমি একটা ফোন করে আসি। রাহুল ফোন করে আসলো। একটা কাজ আছে তোর জন্য, যেটা তোর কমফোর্টেবল হবে মনে হয়। কি কাজ? তারপর তো সবই শুনলেন। আমি আজকে জয়েন করলাম, কিন্তু মনে হচ্ছে না এই কাজ আমার জন্য সুবিধার হবে। প্রথম দিন কাজ করলাম রাত 12টা পর্যন্ত। পরের দিন সকালে, কি রে, আজকে চাকরিতে গেলি না? দোস্ত আমি এই চাকরি করতে পারবো না। কেন? দেখ, কালকে একদিন চাকরি করে আমি বুঝে গেছি এই চাকরি আমার জন্য নয়। কারণ কালকে রাত 12টা পর্যন্ত আমি ডিউটি করি। সারাদিন কল রিসিভ করতে করতে আমার প্রথমে হাত ব্যথা শুরু হয়। তারপর আমি গুলশানের হাই সোসাইটি এলাকায় পিৎজা ডেলিভারি করতে যাই। সেখানে আমি তো প্রথমে বিল্ডিং খুঁজতে আমার 1 ঘন্টা লাগে। 20 মিনিটে আর কি ডেলিভারি দিব। তারপর বিল্ডিং খুঁজে পাওয়ার পর শুনি লিফট খারাপ, কিন্তু ডেলিভারি দিতে যেতে হবে টপ ফ্লোরে, মানে 15 তলা। দোস্ত আমি শেষ, আমি আর এই চাকরি করব না। তুই কিছু একটা কর। তুই যদি মেকানিক্যাল কাজ পারতি তাহলে আমার গ্যারেজেই কাজ করতি। আচ্ছা, তোর জন্য আরেকটা চাকরি আছে। কি চাকরি? তুই এবার কারো কাছে যাবি না, বরং সবাই তোর কাছে আসবে। এমনকি সব বড় লোকেরা এসে তোর সামনে দাঁড়াবে। তুই অনুমতি না দিলে কেউ ভেতরে যেতে পারবে না। কি চাকরি বল তাড়াতাড়ি। শপিং মলে সিকিউরিটি গার্ড। শেষমেশ এটাই করতে হলো। ঠিক আছে, আমি করব। তাহলে আমার সাথে চল। আমি রাহুলের সাথে গিয়ে নতুন চাকরিতে জয়েন করলাম। আসলে রাহুলের এই কয়েক বছরে অনেক চেনা জানা মানুষ হয়ে গেছে। পরের দিন চাকরিতে জয়েন করলাম। সারাদিন চাকরি করে পরের দিন সকালে আমি শুয়ে আছি, আর রাজু আমার পিঠ মালিশ করছে। কি রে, আজকে গেলি না চাকরিতে? আমি দাঁড়িয়ে রাহুলের দিকে গাড়ির ম্যাটেরিয়াল ছুড়লাম। রাহুল তাড়াতাড়ি সরে গেল। তুই কি পাগল হলি নাকি? আমি তোর কোন কালে শত্রু রে দোস্ত? তুই কেন আমাকে এসব ফালতু জব খুঁজে দিস? কেন, আবার কি হলো? আরে গতকাল সারাদিন সবাইকে চেক করতে করতে আমার পিঠ আর কোমর শেষ। সবাইকে নিচু হয়ে হয়ে চেক করতে করতে আমার অবস্থা করুন। তাহলে তুই বল, তুই কি রকম কাজ করতে ইচ্ছুক? তোকে কিছু করতে হবে না, আমি আমার চাকরি নিজেই খুঁজে নিব। তাহলে তুই খোঁজ, আমি গেলাম। রাহুল কাজে চলে গেল। রাজু বলতো, এই শহরে কোনো চাকরি বা ব্যবসায় অনেক টাকা আয় করা যায়? স্যার এই আমাকে স্যার বলার দরকার নেই, আমাকে ভাই বলে ডাকবি। আচ্ছা ভাই, এই শহরে যদি আপনি বড়লোক হতে চান তাহলে আপনাকে ট্যাক্সি চালক হতে হবে। ট্যাক্সি চালক? গোয়িং টু দ্য নিয়ার অফ এ ট্যাক্সি। ট্যাক্সি চালক? হ্যাঁ ভাই, এই শহরে সব থেকে বেশি ইনকাম করে ট্যাক্সি চালকেরা। ধরুন কেউ যদি ওয়েট করতে বলে তাহলে ওয়েটিং চার্জ, আবার ডে শিফট, নাইট শিফট ইত্যাদি এসব তো রয়েছেই। ও, তাহলে তো আমাকে এবারেই কাজ করতে হবে। তাহলে কিভাবে শুরু করবেন? দেখি রাহুল আগে আসুক, তারপর ওর সাথে কথা বলে দেখি। দুপুরের খাবারের সময় রাহুল আসলো। তোর সাথে কিছু কথা ছিল। কি চাকরি করবি ভেবেছিস? সেই ব্যাপারেই তোর সাথে কিছু কথা ছিল।
কি বলবি বল। লো, আমি আসলে ট্যাক্সি চালক হতে চাই। শুনলাম নাকি একজন ট্যাক্সি চালক অনেক টাকা ইনকাম করে। তুই ঠিকই শুনেছিস, কিন্তু একজন ট্যাক্সি চালক যেমন অনেক টাকা আয় করে, তেমনি অনেক টাকা ব্যয়ও করতে হয়। মানে? তোর কি ড্রাইভিং লাইসেন্স আছে? আছে, থাকবে না কেন? তুই কি ট্যাক্সি ভাড়ায় চালাবি নাকি নিজের ট্যাক্সি চালাবি? কোনটাই বেশি টাকা আয় করা যাবে? তুই যদি ভাড়ায় ট্যাক্সি চালাতে ইচ্ছুক তাহলে বেশি টাকা আয় হবে না, কারণ বেশিরভাগ টাকা ভাড়া দিতেই চলে যাবে। আর তুই যদি নিজের ট্যাক্সি চালাতে ইচ্ছুক তাহলে তোকে নিজের ট্যাক্সি কিনতে হবে এবং সেখানেই তোকে টাকা ব্যয় করতে হবে। আর কোনো খরচ নেই, শুধু তেল খরচটা তোকে দিতে হবে। আর তুই যদি ইন্স্যুরেন্স করে রাখিস তাহলে ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হলেও তুইও টাকা পাবি। তাহলে নিজের ট্যাক্সি চালানোটাই বেশি উপকার মনে হয়। তুই কি জানিস একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার? না রে, জানি না। একটা ট্যাক্সি কিনতে কত টাকা দরকার হবে? কমপক্ষে হলেও 3 থেকে 4 লক্ষ টাকা। এই সামান্য টাকা? দূর, এটা কোনো টাকা হলো নাকি? দোস্ত, তুই মনে হয় ভুলেই গেছিস যে তোর বাপ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোকে নিজের দমে ট্যাক্সি কিনতে হবে। খাইছে রে বন্ধু, তুই বিশ্বাস কর আমি সত্যিই ভুলে গেছিলাম। এবার আমি কি করি? দোস্ত, তুই একটা কিছু কর, আমি তোর টাকা সময় মতো মিটিয়ে দিব। তুই যদি আমার কাছে আমার জীবনটাও চাইতি, না হলে আমি তাও দিয়ে দিতাম। তোর কারণে আমি একটা জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছি। কিন্তু দোস্ত, আমার কাছে এখন এত টাকা ক্যাশ নাই, আর যা আছে তাতে চলবে না। সমস্যা নেই, অ্যাকাউন্টে যা আছে তাতেই হয়ে যাবে। কিন্তু উস্তাদ, সেটা তো... চুপ কর। না রাজু, তুই চুপ করবি না। কি হয়েছে তুই বল তো আমাকে। ভাই, আসলে এই গ্যারেজের পিছনের দিকটা একেবারে ভেঙে গেছে, আর সেই দিকটা মেরামত করতে অনেক টাকা দরকার। তাই ওস্তাদ ভেবেছিল যে অ্যাকাউন্টে যা টাকা আছে তা দিয়ে মেরামত হয়ে যাবে। রাহুল, রাজু যা বলছে তা কি সত্যি? আরে ছাড় না, এই গ্যারেজ তোর দান। আমার সব কিছু দিয়ে দিলেও আমার কিছু যায় আসে না, আর আমি গ্যারেজটা মেরামত পরেও করতে পারবো। না দোস্ত, এটা হয় না। তুই তোর অ্যাকাউন্ট থেকে একটা টাকাও খরচ করবি না। তাহলে ট্যাক্সি কিনবি কোথা থেকে? দরকার হলে ব্যাংক থেকে লোন নিব। গুড আইডিয়া, কিন্তু লোন নিতে গেলে কিছু তো বন্ধক রাখতে হয়। সেটা দেখা যাবে। এখন তুই রেডি হয়ে নে, আমি আর তুই ব্যাংকে যাব। ঠিক আছে, চল। তারপর আমি আর রাহুল মিলে ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। দেখুন মিস্টার রাকিব, আপনার কোয়ালিফিকেশন অনেক হাই লেভেলের, কিন্তু আপনি যে অ্যামাউন্ট লোনের জন্য অ্যাপ্লাই করেছেন আর যে কাজে অ্যামাউন্টটা ব্যয় করবেন সেটা মানানসই না। মানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য লেভেলের, আর এই হিসাবে আপনি যদি ট্যাক্সির জন্য ব্যাংক থেকে লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এই অ্যামাউন্ট আমরা দিতে পারবো না, কারণ একটা ট্যাক্সি থেকে এই অ্যামাউন্ট আমাদের ব্যাংকের হিসাবের খাতের সাথে মানানসই না। তাহলে আপনি আমাদের লোন দিবেন না? দেখুন, আপনারা যদি কোনো কিছু বন্ধক রাখতে চান আর সেটা যদি আপনাদের লোনের অ্যামাউন্টের সাথে সমান হয় তাহলে আপনার লোন পাস হবে, আর না হলে ইউ মে গো নাও। কিন্তু আমার কাছে তো এমন কিছুই নেই যা বন্ধক রেখে এত বড় অ্যামাউন্টের লোন নিব। তাহলে আপনারা অন্য জায়গায় চেষ্টা করতে পারেন, কিন্তু আমার মতে সবাই একই কথা বলবে, কারণ ব্যাংক পলিসি এমনই হয়। তারপর আমি আর রাহুল মিলে আরও 3টা ব্যাংকে গেলাম, কিন্তু সবাই একই কথা বলেছে। রাত হয়ে এসেছে, তাই আমরা দুইজন গ্যারেজে চলে আসলাম। সকালে যখন আবার বের হব তখন... দেখ দোস্ত, আমরা অনেক ব্যাংকে ঘুরছি, কিন্তু কেউ আমাদের লোন পাস করবে না। কিছু একটা বন্ধক রাখতেই হবে। আমি জানি বন্ধু, কিন্তু তুই তো জানিস যে আমার কাছে এমন কিছুই নেই যা বন্ধক রেখে আমি লোন আনবো। তোর কাছে নেই, কিন্তু আমার কাছে তো আছে। মানেটা হলো আমি আমার এই গ্যারেজটা বন্ধক রাখবো। তুই পাগল হলি নাকি? এই গ্যারেজটা তোর ছোটবেলার স্বপ্ন, আর তুই আজকে তোর স্বপ্ন এইভাবে ভেঙে দিবি? এই গ্যারেজটাও যে তোরই অবদান। এখন যদি তুই আমার থেকে হেল্প না নেস তাহলে তুই আমাকে আর বন্ধু বলে ডাকবি না। সবাই বলে টাকা দিয়ে সব সম্পর্ক টিকে থাকে, কিন্তু বন্ধুত্ব টিকে থাকে ভালোবাসা দিয়ে, আর সেটা তুই আজকে প্রমাণ করে দিলি। কথাটা বলেই আমি রাহুলকে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন আমাকে স্যার ব্যাংকেও যেতে হবে। চল। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে মেসেজও দিতে হবে, না হলে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে না। ফাও রিকোয়েস্ট দিয়ে লাভ নাই। তারপর আমি আর রাহুল মিলে অন্য একটা ব্যাংকে গেলাম। সেখানে গিয়ে ব্যাংকের ম্যানেজারের কেবিনে গেলাম।
ম্যানেজার অন্যদিকে ঘুরে ফাইল দেখেছিল, তাই আমি তার মুখও দেখতে পাইনি। স্যার, আপনাদের ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে চাই। ব্যাংকের ম্যানেজার ফাইলে রেখে যখন আমাদের দিকে ঘুরে তাকায়, তখন আমি ম্যানেজারকে দেখে অনেক অবাক হয়ে যাই, কারণ এটা সেই লোক যাকে আমি এয়ারপোর্ট থেকে ফেরার পথে বাঁচিয়েছিলাম। সেও আমাকে দেখে অবাক হয়েছে, এটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আরে ভাই আপনি? ম্যানেজার, আপনি কি রাকিবকে চেনেন নাকি? আরে তোকে ওই দিন বললাম না যে এয়ারপোর্ট থেকে আসার সময় এক লোককে ছিনতাইকারীর হাত থেকে বাঁচিয়েছিলাম, এই সেই লোক। ওহ, সেদিন আমি ব্যাংকের টাকা নিয়ে হেড লকারে যাচ্ছিলাম। সেদিন যদি আপনি আমাকে রক্ষা করতেন তাহলে আমার চাকরিটাই হয়তো আর থাকতো না। বাদ দেন বিষয়টা, সেটা তো আমার মানবিক দায়িত্ব ছিল। আপনারা এখানে কি করে, কোনো কাজের জন্য এসেছেন? হ্যাঁ, আসলে আমার একটা ট্যাক্সি কেনার জন্য 3 লক্ষ টাকা লোনের দরকার, কিন্তু সব ব্যাংক আমাদের না বলে দিয়েছে, কারণ আমাদের কাছে তেমন কোনো জিনিস নেই যা আমরা বন্ধক দিয়ে লোন উঠাতে পারি। এটা কোনো ব্যাপার না, আমি আপনার লোন পাস করিয়ে দেব। কিন্তু কোনো গ্যারান্টি ছাড়াই আমাকে লোন দিয়ে দিবেন? যে ব্যক্তি একজন অচেনা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন রিস্ক রেখে সে আর যাই করুক না কেন, কোনো ঠকবাজ হবে না। আপনি শুধু এই ফর্ম আর কিছু কাগজের সাইন করে দিন, তাহলে আগামীকালের মধ্যে আপনার লোন পাস হয়ে যাবে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব আমি জানি না। আপনি আমার যত উপকার করেছেন তার বিচারে আমার উপকার একেবারেই ছোট। আপনি শুধু লোন সময় মতো পরিশোধ করে দিবেন। সেটা নিয়ে টেনশন করবেন না, আমি সময় মতো সব লোন পরিশোধ করে দিব। তারপর আমি আর রাহুল ব্যাংক থেকে গ্যারেজে ফিরে আসলাম। দেখলি তো, ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়। তুই একেবারে ঠিক কথা বললি। আবার এই দিক থেকে তোর গ্যারেজটা বেঁচে গেল। তাও ঠিক। পরের দিন সকালে আমি আর রাহুল ব্যাংক থেকে টাকাটা নিয়ে শোরুমে চলে গেলাম। তারপর রাহুল গাড়ির কোয়ালিটি চেক করে একটা উন্নত মানের কম দামি ট্যাক্সি প্রায় 3 লক্ষ টাকার মতো কিনে দিল। তারপর রাহুল আমার রেজিস্ট্রেশন আর সাথে যা কাগজপত্র আছে তা সব ঠিক করে দিল। আমার গাড়িটা ট্যাক্সি বললে ভুল হবে, ক্যাবের মতো। অনলাইন ওয়েবসাইটে আমার অ্যাকাউন্ট খুলেছি, এখন যে কেউ আমাকে মানে আমার ট্যাক্সিকে অনলাইনে বুকিং করতে পারবে। আমি একটা নতুন সিম নিয়েছি, সেখানে শুধু বিজনেসের ব্যাপারে কথা বলবো। প্রথম দিন ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কোনো প্যাসেঞ্জার নেই। এখন বুঝতেছি যে টাকা ইনকাম করা অনেক কষ্টের ব্যাপার। হঠাৎ একজন ছেলে প্যাসেঞ্জার আসলো, বয়স 30-এর মতো হবে। ভাই, কলেজে যাবেন? যাবো তো, উঠেন। তারপর প্যাসেঞ্জারকে ভার্সিটিতে রেখে আসলাম। এইভাবে প্রথম দিনে মোট 4 জন প্যাসেঞ্জার আমার ট্যাক্সিতে উঠেছে। সন্ধ্যার দিকে গ্যারেজে ফিরে আসলাম। না রে, সারাদিনে মাত্র 4 জন প্যাসেঞ্জার পেয়েছি, আর সারাদিনের ইনকাম মাত্র 670 টাকা। চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আমাদের কথা বলার সময় হঠাৎ আমার ফোন বাজা শুরু করলো। কিরে, কে ফোন দিল? বাসা থেকে নাকি? না, আমি তো আমার আগের সিম ডিঅ্যাক্টিভেট করে ফেলেছি আর নতুন সিম নিয়েছি, যেটা অনলাইনে বুকিংয়ের জন্য। তাহলে মনে হয় কোনো প্যাসেঞ্জারের ফোন, তাড়াতাড়ি তোল। কিন্তু আমি আজ অনেক ক্লান্ত, তাই আজকাল কোথাও যেতে পারবো না। আরে হাদারাম, নাইট শিফটে অনেক টাকা আসে, সাধারণ চার্জের থেকে 3 গুণ টাকা বেশি। তারপর আমি কলটা রিসিভ করলাম, আর ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। হ্যালো, আমার একটা ট্যাক্সি প্রয়োজন। কিন্তু এখন তো রাত 8টা বাজে আর আমার শরীর অনেক ক্লান্ত। আপনি অন্য কোনো ট্যাক্সির ব্যবস্থা করুন। আপনি যত টাকা চান দেব, তাও প্লিজ আসুন। ঠিক আছে, অ্যাড্রেসটা বলুন। আসলে টাকার কথা শুনে রাজি হয়ে গেলাম। আপনি এঞ্জেল নাইট ক্লাবে চলে আসুন। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে আসতেছি। এই বলে আমি রাহুলকে বিদায় জানিয়ে অ্যাঞ্জেল নাইট ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আরও একটা কথা, আপনারা হয়তো ভাবছেন যে আমি বিদেশে থেকেও এই দেশের রাস্তাঘাট কিভাবে চিনি। আসলে আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, সাথে আমার ট্যাক্সিতে জিপিএস সিস্টেম লাগানো আছে, যার ফলে আমার রাস্তাঘাট চিনতে কোনো সমস্যা হয় না। আমি অ্যাঞ্জেল নাইট ক্লাবে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 10টা বেজে গেল। আমি সেই মেয়েকে আবার ফোন দিলাম তিনি কোথায় আছে তা জানার জন্য। হ্যালো ম্যাম, আপনি কোথায়? আমি তো ক্লাবে পৌঁছে গেছি। হ্যাঁ, ক্লাবের দরজার কাছে আসুন। ঠিক আছে। ফোনটা রেখে আমি ক্লাবের দরজার কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি এক রূপসী কন্যা বসে আছে, কিন্তু ফুল মাতাল হয়ে। আমি বুঝে গেলাম এই সেই মেয়ে যে আমাকে ফোন করেছিল। ম্যাম, আমি সেই ট্যাক্সি চালক যাকে আপনি ফোন করেছিলেন, আসুন। আমি ট্যাক্সিতে কিভাবে যাব? দেখতেছো না আমার অবস্থা? আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, চলুন। তারপর আমি মেয়েটাকে ধরে ধরে আমার ট্যাক্সির কাছে নিয়ে গেলাম।
তাকে আমার পাশে বসালাম। আমি ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। ম্যাম, এখন বলুন কোথায় যাবেন? যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও। ম্যাম, এত রাতে ফাইজলামি করবেন না, প্লিজ বলুন কোথায় যাবেন। পার্ক স্ট্রিটে নিয়ে চলুন। ঠিক আছে। তারপর মেয়েটাকে নিয়ে পার্ক স্ট্রিটে যাওয়ার জন্য গাড়ি চালানো শুরু করলাম। তোমার পাশে একটা হট মেয়ে বসে আছে আর তুমি সুযোগ নিচ্ছ না। ম্যাম, আপনি ফুল মাতাল হয়ে গেছেন। কি বলতেছেন আপনি নিজেই জানেন না? আমি তোমার মতো এত হ্যান্ডসাম স্টাইলিশ ট্যাক্সি চালক কখনো দেখিনি। থ্যাঙ্কস ম্যাম। আসলে আমি আমার জামা কাপড় নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম, আর আমি সবসময় স্টাইলিশ থাকতে পছন্দ করি। কিছুক্ষণ পর ম্যাম, আমরা পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি। এখন কোন দিকে যাব? ম্যাম, কোথায় যাব? এবারও উত্তর না পাওয়ায় আমি ম্যামের দিকে তাকালাম। আমি মেয়েটার দিকে তাকিয়ে পুরো 440 ভোল্টের শক খেলাম, কারণ আমি তাকিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি জানি কেউ যদি নেশা করে ঘুমায় তাহলে তার ঘুম ভাঙতে 10 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমি কি করি? দেখি মেয়েটার পার্সে কোনো ঠিকানা পাওয়া যায় কিনা। মেয়েটার পার্স থেকে একটা আইডি কার্ড পেলাম, যেখানে দেখলাম মেয়েটার নাম সোনালিকা, গল্পের নায়িকা, আর মেয়েটি কলেজে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। এখন আমি কি করি? মাথায় তো কিছুই ঢুকছে না। রাত 1টা বেজে গেছে। এত রাতে এভাবে একটা মেয়ের সাথে থাকলে আমার জন্য ভালো হবে না। আমি মেয়েটাকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখলাম। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা বড় লোকের মেয়ে। মনে হচ্ছে কোনো পার্টি থেকে মাতাল হয়ে এসেছে। একেবারে শর্ট ড্রেস পরেছে, হাঁটুর উপর পর্যন্ত ড্রেস উঠেছে। যে কেউ এভাবে একটি মেয়েকে দেখলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। না না, আমি কি ভাবছি? কিন্তু আমি তো এক ঘোরের মধ্যে চলে গেছি। আমি মেয়েটার দিকে এগোতে লাগলাম। মেয়েটার ঠোঁটের কাছে গিয়ে আবার ফিরে আসলাম। নিজেকে নিজে 2টা থাপ্পড় দিলাম এইসব উল্টাপাল্টা চিন্তাভাবনার জন্য। আমি সোনালিকার পার্স থেকে ওর মোবাইলটা বের করলাম, যদি কারোর সাথে যোগাযোগ করতে পারি। কিন্তু না, এটাতেও কোনো কাজ হলো না। মোবাইলের ব্যাটারি 0%। এখন নিজের উপর রাগ হচ্ছে, কেন আমি এই জায়গায় আসলাম। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ঠিক সেই মুহূর্তে আমার কানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেলাম। আমার মাথায় একটা আইডিয়া আসলো, সাথে সাথে আমার মুখে হাসি ফুটে উঠল। সকালবেলা সোনালিকার ঘুম ভাঙছে। সে তার উপর একটা জ্যাকেট দেখতে পেল। সে একটু নড়তেই বেঞ্চ থেকে পড়ে গেল। আউচ, কি ব্যথা! সোনালিকার কথা শুনে একটা লেডি কনস্টেবল আসলো। ঘুম ভাঙলো মহারানীর? আমি এখন কোথায়? কোথায় আবার? জেলে? জেলে মানে? আমি জেলে কি করছি? কিছু করনি মানে? এত ড্রিঙ্ক কি কেউ করে? আসলে আমি ড্রিঙ্ক করি না, কিন্তু গতকাল আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে বন্ধুরা মিলে জোর করে ড্রিঙ্ক করিয়ে দেয়। ভাগ্য ভালো ছিল যে তোমার ট্যাক্সি চালক সৎ আর নিষ্ঠাবান ছিল, তাই সে তোমাকে আমাদের কাছে রেখে যায় আর তার জ্যাকেট তোমার উপরে দিয়ে যায়। এরকম ড্রেস কি কেউ পরে? কাল যদি অন্য কেউ থাকতো আর তার নিয়ত যদি খারাপ থাকতো, তাহলে এতক্ষণ আমরা তোমাকে খুঁজতাম আর তোমার জামা কাপড়বিহীন দেহ রাস্তার মোড়ে পড়ে থাকতো। আসলে আমি এইসব ড্রেস পরি না, কিন্তু বার্থডে পার্টিতে সব বন্ধুরা জোর করায় এই ড্রেস পরেছি। ঠিক আছে, এই নাও তোমার মোবাইল আর পার্স। ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার সেই ট্যাক্সি চালককে দেওয়া উচিত, যে তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি তাকে কোথায় পাবো? তা আমি কি করে জানবো? ও। তারপর সোনালিকা তার মোবাইল আর পার্স আর আমার জ্যাকেট সাথে নিয়ে থানা থেকে বের হয়ে গেল। তারপর সেখান থেকে একটা ট্যাক্সি করে তার বাসায় চলে গেল। বাসায় যেতেই, সারা রাত কোথায় ছিলি? আমি কত টেনশনে ছিলাম জানিস? ও ড্যাড, এত হাইপার হওয়ার কিছুই নাই। গতকাল রাতে বন্ধুদের সাথে ক্লাবেই ছিলাম। মিথ্যা বলার জায়গা পাস না। আমি তোর সব বন্ধুকে ফোন করেছিলাম, কিন্তু তারা সবাই বলল তুই রাত 11টার দিকে ক্লাব থেকে বের হয়ে গিয়েছিস। ড্যাড, সরি ফর টেলিং লাই। আচ্ছা, গতকাল হয়েছিলটা কি? তারপর সোনালিকা তার আব্বুকে গতকালের সব ঘটনা খুলে বলল। আমার এত আদরের মেয়ে সারা রাত জেলে কাটিয়েছে। ড্যাড, ওয়াই আর ইউ অ্যাংরি? গতকাল তো আমার ভাগ্য ভালো ছিল বলেই এত সৎ একজন ড্রাইভার পেয়েছি যে আমাকে নিরাপদে থানায় রেখে এসেছে। তাও ঠিক, গতকাল যদি আমার গাড়িটা নিয়ে যেতি তাহলে এই সমস্যা আর হতো না। ড্যাড, আই এম সরি। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে ড্যাড। সোনালিকার ব্যাপারে তো আপনাদের কিছু বলাই হয়নি। সে হলো এই দেশের অন্যতম বিজনেসম্যান রফিক সাহেবের মেয়ে। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল
আমার বাবার থেকে রফিক সাহেবেরা অনেক নিম্ন স্তরের বড়লোক। সোনালিকার বাবার ভালোবাসায় আর টাকায় মোটামুটি অহংকার হলেও মনটা ভালো। তার যখন রাগ উঠে যায় তখন সে অহংকারী আর বদ মেজাজি হয়ে যায়। সোনালিকা তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আর আমার জ্যাকেটটা সুন্দর করে দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে করি হোক আমাকে খুঁজে বের করবে আর ধন্যবাদ দিবে। আমার যতটুকু মনে আছে ট্যাক্সি চালক খুব স্টাইলিশ এবং হ্যান্ডসাম ছিল। তাকে খুঁজে তার জ্যাকেটটা ফিরিয়ে দিতে হবে, সাথে ধন্যবাদ দিতে হবে, তার ভাড়াটাও দিতে হবে। কিন্তু সে আমার যত বড় হেল্প করেছে তার সামনে আমার সব সম্পত্তি দিলেও তার হিসাব মিটবে না। এইদিকে আমি আমার ট্যাক্সিতে করে প্যাসেঞ্জারদের তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। আমি আজকে সন্ধ্যার মধ্যেই গ্যারেজে ফিরে গেলাম। কি রে, আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? আজকে ভালো লাগছে না তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভাইয়ের শরীর কি খারাপ নাকি? না রে, এমনি চলে আসলাম। আসলে গতকাল দেরি করে এসেছিলাম তাই আজকে তাড়াতাড়ি চলে আসলাম। হ্যাঁ, এই কথাটাই তোকে জিজ্ঞেস করব বলে আর করা হয়নি। তুই কাল রাত 2টার দিকে কোথা থেকে এলি, আবার খালি হাতে? তারপর আমি রাহুলকে গতকালকের ব্যাপারে সব খুলে বললাম। তোর লাভই তো হলো না, বরং আরো ক্ষতি হয়ে গেল। তোর এত দামি আর শখের জ্যাকেটটা একটা অচেনা মেয়েকে দিয়ে দিলি। তাহলে কি করতাম? যে শর্ট ড্রেস পরেছিল তাতে তাকে পুলিশ স্টেশনে রেখে আসতেও আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। তার উপর যে ঠান্ডা পড়েছে তাই তার উপরে আমার জ্যাকেটটা দিয়ে এসেছিলাম। তারপর কি কোনো খোঁজখবর নিয়েছিলি? থানায় গিয়েছিলাম কিন্তু মেয়েটা ছিল না। তাহলে মেয়েরা তোমাকে ধন্যবাদ না দিয়ে চলে গেল? কত বড় অকৃতজ্ঞ মেয়ে ভেবে দেখো। না রে রাজু, মেয়েটা আমার ব্যাপারে খোঁজ নিয়েছিল কিন্তু কোনো খোঁজ পাইনি। ঠিক আছে, এখন গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়, রাতে ডিনারের সময় ডাকবো তোকে। ঠিক আছে। তারপর আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। রাতে রাজু এসে ডেকে যায় ডিনারের জন্য। আমি ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন আমি আবার সময় মতো ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাই। অন্যদিকে ভার্সিটিতে বুঝলি রে হিয়া, আমি যতক্ষণ পর্যন্ত এই ট্যাক্সি চালককে ধন্যবাদ না জানাই ততক্ষণ পর্যন্ত আমি ঠিক থাকতে পারবো না। তুই যে কেন বুড়ো ট্যাক্সি চালকের খেয়ালে ভাবছিস বুঝি না আমি। এই, তুই বুড়ো কেন বললি? তাহলে কি বলবো? ট্যাক্সি চালকেরা কি কখনো হ্যান্ডসাম হয় নাকি? কেন হয় না? আমি যার কথা বলতেছি সে অনেক হ্যান্ডসাম ছিল। মানছি আমি নেশায় ছিলাম, তবু আমার যতটুকু মনে আছে তাতে আমি বলতে পারি ছেলেটা ইয়ং, হ্যান্ডসাম এবং স্টাইলিশ ছিল। আর ওর জ্যাকেটটা দেখে আমি বুঝেছি ছেলেটা হয়তো বড় লোক হবে, কারণ জ্যাকেটটা অনেক দামি ব্র্যান্ডের ছিল। ঠিক আছে, তোর কথা মানলাম। এক মিনিটেই তুই তো আমাকে বলছিলি যে তুই সেই ট্যাক্সি চালককে ফোন কল করে ট্যাক্সিটা বুক করেছিলি। তাহলে তুই সেই নাম্বারে ফোন দে। এই আইডিয়া আমার মাথায় আগে কেন আসলো না? তুই সত্যি রে একটা জিনিয়াস। তারপর সোনালিকা আমাকে ফোন দিল। আমি ড্রাইভিংয়ে ছিলাম তাই গাড়িটা সাইডে পার্কিং করে কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি সোনালিকা বলছি। কে সোনালিকা? বলার পর আমার মনে পড়লো সেই মেয়েটার কথা। আমি হলাম সেই মেয়ে যাকে আপনি আমাকে মাতাল অবস্থায় লেডি কনস্টেবলের কাছে সেফলি রেখে এসেছিলেন। ও হ্যাঁ, মনে পড়েছে। তা বলুন, কি খবর আপনার? আসলে আই এম সরি, সেদিন আপনি আমার জন্য আপত্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন। না না, ড্রিঙ্কস করলে এরকম হয়। তারপরও আমার নিজের উপর গিল্টি ফিল হচ্ছে। আমি আপনার সাথে দেখা করতে চাই। কেন? আমার সাথে দেখা কেন করবেন? আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার ছিল, আর আপনার জ্যাকেটটাও আমার কাছে আছে। ঠিক আছে, কোথায় দেখা করবেন বলেন। আর আপনি বলেন কোথায় আসব? আপনি এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসুন এখন। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে চিনব কিভাবে? আমার তো আপনার চেহারা ঠিক মনে নেই। সমস্যা নেই, আমার আপনার চেহারা ঠিকই মনে আছে। ঠিক আছে, আমি আসতেছি। ওকে। কল রেখে আমি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। এমন সময় রাস্তায় দুইজন দম্পতিকে দেখতে পেলাম। মনে হলো মেয়েটা প্রেগনেন্ট। তারা হাত দিয়ে আমার ট্যাক্সিকে থামার জন্য বলছে। আমি ট্যাক্সি তাদের সামনে থামালাম। প্লিজ আমাদের সিটি হাসপাতালে নিয়ে চলুন, আমার বউ প্রেগনেন্ট, অনেক সিরিয়াস কন্ডিশন। ঠিক আছে, চলুন। আসলে আজকে না বললে মানবতার হার হতো। তারপর তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে সোনালিকা আর হিয়া দাঁড়িয়ে আছে। তারা আমার ব্যাপারে খোঁজ নিচ্ছে, কিন্তু কেউ আমার ব্যাপারে বলতে পারছে না, কারণ আমি নতুন, আমার সম্পর্কে কেউ জানে না। সোনালিকা আমাকে ফোন দিচ্ছে বারবার, কিন্তু আমার এখন হাসপাতালে যাওয়া অনেক জরুরি।
কি রে, আর আসবে না মনে হয়? তোর ট্যাক্সি চালক চলে যায়। না রে, আর একটু অপেক্ষা করি, তারপর যাব। হয়তো কোনো সমস্যায় পড়েছে, তাই আসতে দেরি হচ্ছে। হতেও পারে, ঠিক আছে, অপেক্ষা করি। আমি তাদেরকে হাসপাতালে পৌঁছে দিয়ে স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। আমি স্ট্যান্ডের সামনে গাড়িটা পার্ক করলাম। আমি মোবাইলে দেখি মোট 35টা মিসড কল। কলের টাইম দেখে বোঝা যাচ্ছে প্রায় 1 ঘন্টা ধরে কল করেছে মেয়েটি। আমি সামনে তাকিয়ে দেখলাম 2টা মেয়ে দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। আমি দেখে চিনতে পেলাম সোনালিকাকে। আমি তাদের সামনে যাওয়ার জন্য রওনা দিলাম। মনে হয় না সে আসবে। আমারও মনে হয়, চল এখান থেকে চলে যাই। চল। সোনালিকা চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। আমি তাদের কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তারা আমার দিকে আসছে। আমি যেই না তাদের সামনে চলে আসলাম, অমনি আমি একটা ইটে হোঁচটকে সোনালিকার উপরে পড়ে গেলাম। আমি সোনালিকার উপর থেকে উঠে ওকে হাত ধরে উঠালাম ওঠার জন্য, কিন্তু সে আমার হাত সরিয়ে নিজে উঠে নিল। সোনালিকা দাঁড়িয়ে আমার গালে ঠাস করে থাপ্পড় দিল। আমি শুধু মাথা নিচু করে আছি, কারণ আমার মাথা এখন গরম হয়ে গেছে। আর আমার মাথা গরম হলে আমি কি করব তা আমি নিজেও জানি না, তাই নিজেকে শান্ত করার চেষ্টা করছি। তোর চোখ নেই নাকি বাড়িতে রেখে এসেছিস? আরে এদের কেয়ারটেকার সম্পর্কে আমরা জানা আছে, সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে চায়। তুই ঠিক বলেছিস ইয়া, এখন আমার মাথা গরম হয়ে রয়েছে, তাই এখান থেকে চল, না হলে আমি কি করব আমি নিজেই জানি না। তারপর ওরা 2জন চলে গেল আর আমি হাবলার মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা বলল কি, যেখানে আমার মাথা গরম হওয়ার কথা সেখানে এর বলে মাথা গরম হয়ে গেছে। তারপর আমার মনে হলো কতক্ষণ ধরে মেয়েটা রোদে দাঁড়িয়েছিল, তাই হয়তো রেগে গেছে। আর আমরা মানুষরা যাদের উপর রাগ করি, সেই রাগ তাদের উপর না দেখিয়ে অন্যের দিকে নিজেদের রাগ দেখাই। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেলাম গ্যারেজে। অন্যদিকে হিয়া, আমার মনে হয় আমি সেই লোকটার সাথে খারাপ ব্যবহার করেছি। তুই ঠিকই করেছিস। তাহলে এখন কি করবি? সেই লোকটা তো আর পাবো না। সেই ট্যাক্সি চালককেই একবার ফোন করে জিজ্ঞেস করি যে আজকে কেন আসলো না। গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে আজ হলোটা কি। মেয়েটা প্রথমে আমাকে ডাকলো, তারপর নিজেই আবার অপমান করলো। এমন সময় আমার ফোন বাজা শুরু করলো। আমি ফোনটা চেক করে দেখি সোনালিকা ফোন দিচ্ছে। আমি ফোন না ধরে রেখে দেই। সোনালিকা অবিরাম ফোন দিচ্ছেই। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। হ্যালো, কি জন্য ফোন দিতেছেন? আপনি এত রেগে আছেন কেন? রেগে থাকার কথা তো আমার, কারণ আজকে আপনি আমার কথা রাখেননি। আপনি আজ কেন আসলেন না? আমি তো এসেছিলাম, কিন্তু কোনো কিন্তু নয়। কালকে আপনি ক্যাফেটেরিয়ায় আসবেন। কেন আসবো? আবার থাপ্পড় খাওয়ার জন্য? আপনার কথা ঠিক মানে বুঝলাম না। আপনি কখন থাপ্পড় খেলেন? আজকে আপনি ট্যাক্সি স্ট্যান্ডে যাকে থাপ্পড় দিয়েছিলেন সেই লোকটি আমি ছিলাম। কি আপনি ছিলেন? সত্যি বলতে আমি জানতাম না। আসলে আপনি না আসায় আমার মাথায় রাগ উঠে যায়, আর সেই সময় আপনি আমার উপরে পড়ে যান, তাই রাগের মাত্রা আরো বেড়ে যায়। বুঝেছি, আর বলতে হবে না। আই এম এক্সট্রিমলি সরি। প্লিজ কালকে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আমি কাল যাব বলে আমি ফোনটা কেটে দিলাম। আমি ফোন রেখে দেখে আমার সামনে রাহুল দাঁড়িয়ে আছে। কি রে, কিছু বলবি? তুই এখন কার সাথে কথা বললি? কার সাথে আবার? প্যাসেঞ্জারের সাথে? না না, তুই আমাকে মিথ্যা বলতেছিস। আমি শুনেছি কাল কোথাও একটা যাবি, অপর পাশের ব্যক্তির সাথে। ক্যাফেটেরিয়াতে যাব সোনালিকার সাথে দেখা করতে। এই সোনালিকাটা আবার কে? আরে সেদিন বললাম না, ওই মেয়েটার ব্যাপারে, যাকে আমি পুলিশ স্টেশনে রেখে এসেছিলাম। বুঝলাম, কিন্তু সেই মেয়েটার সাথে তোর আবার কিসের কথা? তারপর আমি রাহুলকে আজকে সারাদিনে যা হয়েছে সব বললাম। এই মেয়েটা তোর পিছে কেন পড়েছে? জানি না রে। আমার মনে হয় তোর প্রেমে পড়ে গেছে। আরে সে তো এখনো আমার চেহারাও দেখেনি। তাহলে তুই প্রেম কর মেয়েটার সাথে। এ হয় না রে দোস্ত। কেন হয় না? মেয়েটা কি সুন্দর না? সুন্দর না মানে? একেবারে পরীর মতো সুন্দর। তাহলে তোর প্রবলেমটা কোথায়? আমার লক্ষ্য হলো এখন বড় লোক হওয়া, আর আব্বুকে প্রমাণ করে দেওয়া যে আমিও কিছু হতে পারি। তা তো আমি জানি ভাই, কিন্তু আর কতদিন সিঙ্গেল থাকবি? আমার নিয়ে তোকে ভাবতে হবে না, তুই বল তোর কি খবর? আমার আর কি, আমার আগামী মাসে বিয়ের কথা হবে। তোর বিয়ে হবে আর আমি জানি না? আরে আমি একটা রিলেশনে আছি, আর আব্বু আম্মুকে গ্রাম থেকে তাদের কাছে সামনের মাসে পাঠাবো আমার বিয়ের কথা বলতে। আর তুই তো আমার বিয়ের সব দায়িত্ব নিবি। তুই না থাকলে কি আমার বিয়ে হবে? এখন আমাকে পাম দিচ্ছিস, পরে তো বউ পেয়ে বন্ধুকে ভুলে যাবি। আরে একদম না, তুই হলে আমার জিগারের দোস্ত, তোকে কি করে ভুলতে পারি? তুই থাক, আমার ফোন এসেছে। যা। তারপর ট্যাক্সি নিয়ে আবার বের হলাম।
আজকে নাইট শিফট করে মোটা অঙ্কের টাকা হাতে এসেছে। এভাবে যদি কয়েক মাস ভালো করে ইনকাম করতে পারি তাহলে আমার আর অন্য চাকরি করতে হবে না, এই ব্যবসায় সেটেলড হয়ে যাব। পরের দিন সকালে ট্যাক্সি নিয়ে বের হলাম আর বিকালে সোনালিকার বলা ক্যাফেটেরিয়াতে চলে গেলাম। সেখানে গিয়ে সোনালিকাকে ফোন দিলাম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলুন, আপনি এখন কোথায়? ক্যাফেটেরিয়ার বাইরেই আছি। আমরা ভেতরে আছি, আপনি চলে আসুন। ওকে ম্যাম। তারপর আমি ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সোনালিকা ম্যাম আর তার পাশে তার বান্ধবী বসে আছে ক্যাফেটেরিয়ার এক কোণের টেবিলে। সেই দিনের থেকে আজকে বেশি সুন্দর লাগছে ম্যামকে, কিন্তু আমাকে এসব বিষয় দেখলে চলবে না। আমি তাদের কাছে গেলাম। হ্যালো ম্যাম, আমি সেই দিনের ট্যাক্সি চালক। সোনালিকা আর হিয়া আমাকে নিচ থেকে উপর পর্যন্ত চেক আউট করলো, তারপর কথা বলা শুরু করলো। ও আপনি বসেন। থ্যাঙ্কস ম্যাম। এইসব ম্যাম ট্যাম আমার পছন্দ না। আমার নাম সোনালিকা আর এ হলো আমার বান্ধবী হিয়া। আমি রাকিব, একজন সাধারণ ট্যাক্সি চালক। দেখে তো মনে হয় না। মানে? হিয়া বলতে চাচ্ছে যে আপনাকে থুকু মানে আপনি আমাদের থেকে 3-4 বছরের বড়, তাও আমি কি তোমাকে তুমি বলতে পারি? আমি কিছুক্ষণ চুপ থেকে তারপর বললাম, হ্যাঁ কেন নয়। আর আমি কি বলবো? তুই ভাই বলে ডাকিস। এই কথাটা বলার পর হিয়া সোনালিকার দিকে অ্যাংরি লুকে তাকালো আর হিয়া মুচকে মুচকে হাসছে। আপনাদের যা ইচ্ছা বলে ডাকতে পারেন। আসলে হিয়া বলতে চাইছিল যে তোমাকে দেখে এত স্টাইলিশ লাগে যে কোনো ট্যাক্সি চালককে লাগে না। আপনি কি আমাকে এই কথা বলার জন্য ডেকেছেন? আমার কিন্তু অনেক কাজ আছে। আরে না না, আমি তো তোমাকে সেদিনের জন্য ধন্যবাদ জানাতে রেখেছি। সেদিন তুমি না থাকলে যে আমার কি হতো। আরে না না, সেটা আমার একজন মানুষ হিসেবে কর্তব্য ছিল। আর হ্যাঁ, এটা নাও। তারপর সোনালিকা আমাকে আমার জ্যাকেটটা ফেরত দিল। থ্যাঙ্কস ফর ইট। বাবা তুমি তো অনেক ভালো ইংরেজি বলতে পারো, তা কতটুকু লেখাপড়া করেছো? এদের সত্যি কথা বলা যাবে না। এটা কি হলো বলো? হিয়া তো কিছু একটা জিজ্ঞেস করেছে। আমি আর পড়ালেখা, আমি তো এক ফরেনার স্যারের থেকে 1 মাস ইংরেজি শিখেছি। 1 মাসেই এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো? তোমার তো অনেক শার্প মেমোরি দেখছি। জি ম্যাম। আবার ম্যাম? আমাকে সোনালিকা বলে ডাকবে। আর বলো কি খাবে? আপনারাই অর্ডার দেন। তুই অর্ডার দে। রাকিব ভাই কি এইসব খাবারের নাম জানে? এই মেয়েটা দেখি বেশি বেশি কথা বলে। হা, তুই থাম না। রাকিব তুমি অর্ডার করো। ঠিক আছে ম্যাম। থুকু সোনালিকা। তারপরে আমি 3 জনের জন্য 3টা ব্ল্যাক কফি আর স্যান্ডউইচ অর্ডার করলাম। খেতে খেতে আমরা কথা বলছিলাম, আসলে একে অপরের সম্পর্কে কথা বলছিলাম। এমন সময় ক্যাফেটেরিয়াতে আমার আব্বু তার বিজনেস ক্লায়েন্টের সাথে এসেছে। আব্বু আমার পিছনের টেবিলে বসায় আমি বুঝতে পারিনি, কিন্তু আব্বু আমার কণ্ঠস্বর ঠিকই চিনতে পেরেছে। সেই দিন আমি বাসা থেকে বের হওয়ার পর আব্বুরও মন খারাপ হয়ে গেছে। ঠিক মতো খায় না, ঘুমায় না। আব্বু ভেবেছিল যে এখন আমাকে বাসায় নিয়ে যাবে, কিন্তু আমাদের কথা শুনে সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। তা রাকিব, তোমার বাসায় কে কে আছে? মা, বাবা আর এক ছোট বোন। তোমার বাবা মা আর বোন কি করে? বোন ইন্টার ফার্স্ট ইয়ারে, আম্মু গৃহিণী আর আব্বু। কথাটা বলেই আমি চুপ হয়ে গেলাম, কারণ এদেরকে সত্যি কথা বলা যাবে না। কি হলো বলো, তোমার আব্বু কি করে? আসলে আব্বু, কথাটা বলে আমি আবার চুপ হয়ে গেলাম, কারণ সামনের দেওয়াল পুরোটা কাচের, আর সেই কাছে আমি দেখতে পাচ্ছি যে আব্বু আমার কথা মন দিয়ে শুনছে। আমার মাথায় এক শয়তানি বুদ্ধি আসলো। আসলে ছোটবেলা থেকে আব্বুকে রাগাতে আমার অনেক ভালো লাগতো। কি হলো বলো? আব্বু আর কি করে, আমার ঘরে বসে বসে খায়, সারাদিন ঘরে বসে থাকে আর নেশা করে। বন্ধুদের সাথে বসে জুয়া খেলে। আর কি বলবো বলো? একটু স্যাড লুকে বললাম, কিন্তু ভিতরে তো আমি হাসছি। আর এইদিকে আব্বু আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলছে। তাহলে তো তোমার পরিবারের সব চাপ তোমার উপরেই। আমার কথা রাখো, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা বলো। আমি লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে চান্স পেয়েছি। একটা এক্সাম দিয়েছি, সেই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আগামী সপ্তাহে রেজাল্ট দিবে। দেখি কি হয়। ইউ নো হোয়াট, ওয়ান অফ দ্য বেস্ট ভার্সিটি দিস ইজ। আরে রাকিব ভাই, কিভাবে জানবে? জীবনে এই ভার্সিটির নাম শুনেছে নাকি? সন্দেহ। যে ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে দেশে ফিরলাম, সেই ভার্সিটির নাম বলে আমি শুনবো না? কি হলো, কি বলছো বিড়বিড় করে? না কিছু না।
আসলে আমাকে যেতে হবে, আমার কাজ আছে। আমাদেরও যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তারপর কাউন্টারে গিয়ে বিল দেওয়ার সময় সোনালিকা বিল দিয়ে দিল আমার আগে। এটা কি হলো? কি হলো আবার? না মানে তুমি বিলটা দিলে কেন? আরে সমস্যা নেই, মনে করো সেদিনের ভাড়াটা দিয়ে দিলাম। চালাক আছো। সোনালিকা হেসে দিল। এই মেয়ের হাসি দেখে আমি ক্রাশ খেলাম। এই হাসিটা আমাকে যেন পাগল করে দিচ্ছে। কিভাবে একটা মেয়ে এত সুন্দর করে হাসে? আমি কয়েকজন প্যাসেঞ্জারকে নামিয়ে রাতের দিকে গ্যারেজে চলে গেলাম। আর এইদিকে আব্বু বাসায় গিয়ে, তোমার ছেলে কি কোনোদিনও মানুষ হবে না? কেন, রাকিব আবার কি করেছে? এমনিতেই ছেলেটাকে বাসা থেকে বের করে দিয়েছো। কেমন আছে, কোথায় থাকে, কি করে কিছুই জানি না। কি আর করে মেয়ে পটাচ্ছে? মানে আব্বু, তুমি কি ভাইয়াকে দেখেছো? বলো না আব্বু, বলো না। তারপর আব্বু আজকে সব কথা আম্মু আর রিয়াকে বলল। আম্মু আর রিয়া তো হেসে গড়াগড়ি খাচ্ছে এমন ভাব। এতে হাসার কি আছে বুঝলাম না। আব্বু, ভাইয়া তোমাকে এইবারও বোকা বানিয়ে দিল। মানে? মানেটা হলো রাকিব হয়তো কোনোভাবে তোমাকে দেখে ফেলেছিল, তাই এই কথাটা বলেছে তোমাকে রাগানোর জন্য। তুমি তো জানো রাকিব তোমাকে রাগাতে কত ভালোবাসে। যা, এইবারও বোকা হয়ে গেলাম। ভেবেছিলাম ছেলেটা হয়তো কষ্টে আছে, কিন্তু না, ছেলে তো দিব্যি গার্লফ্রেন্ডের সাথে ক্যাফেটেরিয়াতে বসে আড্ডা দিচ্ছে। তাতে তোমার কি? দেখবে আমার ছেলে একদিন প্রমাণ করে দিবে যে সেও কিছু করতে পারে। রাতে আমি শুয়ে শুয়ে সোনালিকার কথা ভাবছি। না চাইতেও তার ওই মায়াবী মুখ আর তার ভুবন ভোলানো হাসি মাখা মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। আমি শুধু এটা ভাবছি যে একটা মেয়ের হাসি কিভাবে এত সুন্দর হতে পারে। আমি যেন এক ঘরের মধ্যে আছি। এমন সময় রাহুল আর রাজু আসলো আমার সাথে কিছু কথা বলতে। কি রে, শুয়ে শুয়ে কি ভাবতেছিস? ভাবছি একটা মেয়ের হাসি এত সুন্দর কিভাবে হয়। কি বললি? ওস্তাদ, আমার মনে হয় রাকিব ভাই প্রেমে পড়েছে। ঘরের মধ্যে কথাটা বললাম। না না, কিছু না। রাজু তো ভুল কিছুই বলেনি। তোর কথাবার্তায় বোঝা যাচ্ছে তুই প্রেমে পড়েছিস। ঘটনা কি খুলে বলতো। না না, কিছু না। কি বলছিস এসব আবল তাবল? তারপর আমি রাহুলকে আজকের ব্যাপারে খুলে বললাম। আজকে সোনালিকার সাথে আমার কি কথা হয়েছে, তারপর আব্বুর নামে কি কি বলেছি। আমার মনে হয় তুই মেয়েটার হাসির উপর প্রেমে পড়েছিস। ছাড় এইসব বিষয়, আমি এখন এসব বিষয় নিয়ে ভাবতে চাই না। তোরা জানিস যে আমার লক্ষ্য এখন বড় লোক হওয়া। ভাই চিন্তা করেন না, আমরা আছি তো। আর আপনি অবশ্যই আপনার বাপের থেকেও বড় লোক হইবেন। তাই যেন হয় রাজু। অন্যদিকে সোনালিকা শুয়ে শুয়ে আমার কথা ভাবছে। ছেলেটা কত সুন্দর আর কত ভদ্রভাবে কথা বলে, কিন্তু জীবনে অনেক দুঃখ। এইভাবে এক সপ্তাহ চলে গেল। একদিন সকালে আমি একজন প্যাসেঞ্জারকে নিয়ে একটি ভার্সিটিতে নিয়ে আসলাম। আমি আমার ভাড়া নিয়ে যে ট্যাক্সি নিয়ে চলে যাব, ঠিক তখনই দেখলাম সোনালিকা আর ওর বান্ধবীরা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর সোনালিকাকে দেখে মনে হচ্ছে অনেক দুঃখী, আর মনে হচ্ছে অনেক কান্না করেছে। আমি কি যাব একবার সোনালিকার কাছে? কিন্তু আমি গেলে যদি সে অপমানিত বোধ করে, কারণ সেখানে সবাই দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে আছে, আর আজকে আমি লোকাল ড্রেসেই স্টাইলিশ লুকে এসেছি। আসলে আমার সব ব্র্যান্ডের জামা কাপড় আমি রেখে দিয়েছি, কারণ আমার ব্র্যান্ডের জামা কাপড় দেখে আমাকে কেউ ট্যাক্সি চালক মনে করে না। আর লোকাল ব্র্যান্ডের জামা কাপড়কেই আমি স্টাইলিশ করে দিয়েছি। আমি লন্ডন থাকতে ফ্যাশন হাউসে 2 মাসের কোর্স করেছি। আসলে আব্বু জানে না যে আমি লন্ডনে থাকতে অনেক ধরনের বিজনেসের কোর্স করেছি। আমি ট্যাক্সি থেকে নেমে সোনালিকার কাছে গেলাম। সোনালিকা, তোমার কি কিছু হয়েছে? আমার কথা শুনে সোনালিকা আর ওর বান্ধবীরা আমার দিকে তাকালো। সোনালিকা, তুই কি এই খ্যাতকে চিনিস নাকি? কে, তুই চুপ থাক। রাকিব ভাই আসলে সেই দিন সোনালিকা বলেছিল না যে সে লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এক্সাম দিয়েছে। আজ রেজাল্ট দিয়েছে, কিন্তু সোনালিকা চান্স পায়নি। এটা তো সত্যি অনেক দুঃখের ব্যাপার। শুধু তাই নয়, আর না, কিছু হয়নি রাকিব। হিয়াকে বলতে দাও সোনালিকা। আজকে ভার্সিটিতে অ্যাডমিশন নিতে এসেছিলাম, কিন্তু ভার্সিটির কিছু সিনিয়র সোনালিকার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ খারাপ কথা বলেছে, শরীরে বিভিন্ন জায়গায় টাচ করতে চেয়েছে। আমি তাকে দেখে সোনালিকা কান্না করছে। সিনিয়রেরা কি এখনো ভিতরে আছে? সোনালিকা, আসো আমার সাথে। কিন্তু কোথায়? সোনালিকা, কোন ছেলেগুলো? রাকিব, ছেড়ে দাও, ওরা অনেকজন আছে। তুমি শুধু বলো কোন ছেলেগুলো তোমাকে বিরক্ত করেছে।
ভাইয়া সোনালিকা বলবে না, আমি বলছি। এই যে শুনছেন ভাই সাহেব? আরে রকি, মেয়েটা মনে হয় আমাদের কাছে মজা নেওয়ার জন্য এসেছে। গতবার মনে হয় আমাদের টাচ অনেক ভালো লেগেছে। রকি যেই সোনালিকার পেটে টাচ করবে সেই সময় আমি রকির হাত ধরে মচকে দিলাম। রকি ব্যথায় চিৎকার দিয়ে উঠল। তারপর আমি রকির মুখে একটা ঘুষি দিলাম আর তার নাক থেকে অবিরাম রক্ত পড়তে লাগলো। তারপর বাকি 6 জন আমাকে ঘিরে ফেললো। আমি একে একে সবাইকে মারতে লাগলাম। একজনের 2 পায়ের মাঝখানে একটা কিক করলাম আর সে মরণ চিৎকার দিয়ে উঠল। আরেকজনের পেটে ঘুষি দেওয়ার সাথে সাথে তার মুখ থেকে রক্ত বের হলো। আরও বাকি 5 জনকে একইভাবে মাটিতে শুইয়ে দিলাম। সবাই আমাদের মারামারি দেখে আমাদেরকে ঘিরে ফেলেছে। সোনালিকা আর ওর বান্ধবীরা আমার ফাইট দেখে চমকে গেছে, কারণ আমি একেবারে প্রফেশনালভাবে ওদেরকে হারিয়েছি। তারা তো আর জানে না যে আমি লন্ডনে থাকতে মার্শাল আর্ট, কুংফু আর নিনজা ফাইট সবকিছু ট্রেনিং নিয়েছি। এই ভার্সিটি এই এলাকার সবচেয়ে নামি দামি একটা ভার্সিটি। সব ভার্সিটিতেই র্যাকিং হয়, কিন্তু কোনো ভার্সিটির কারো অধিকার নেই কোনো মেয়ের সম্মানহানি করার। সবাই এখানে পড়তে আসে কোনো মেয়ের শ্লীলতাহানি করার জন্য না। এটাই কি আপনাদের এডুকেশন সিস্টেম? অনেক জোরে জোরে বললাম যাতে সবাই শুনতে পারে। সবাই আমার কথা শুনে মাথা নিচু করে আছে। আমি আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। আমি যেই ট্যাক্সিতে উঠতে যাব ঠিক তখনই সোনালিকা আমার দিকে দৌড়াতে দৌড়াতে আসলো। তোমাকে অনেক ধন্যবাদ আমার সাহায্য করার জন্য। এটা তো আমার কর্তব্য ছিল। আমাকে তুমি এই নিয়ে 2বার সাহায্য করেছো। 2বারই আমাকে কেউ সাহায্য করেনি। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি, কিন্তু আমি তোমাকে ডিনারের ইনভাইট করতে চাই। এ কোন মহাবিপদে পড়লাম! এভাবে তো আমি কখনো কাজে মনোযোগ দিতে পারবো না। কি হলো বলো? আসলে আমার সময় নেই, নিচু স্বরে কথাটা বললাম। সময় নেই বললে তো হবে না। আচ্ছা তুমি বলো তোমার কখন সময় হবে, আমি কিছুক্ষণ চুপ থেকে। আজকে তো ক্রিসমাস, তুমি একটা কাজ করো, তুমি গ্যারেজে আসবে রাত 8টার দিকে। গ্যারেজে কেন? দেখো আমার সময় নেই তোমার জায়গায় যাওয়ার জন্য, কিন্তু আমি যে জায়গায় থাকি সেই জায়গায় তোমার সাথে ডিনার করব। কথা হলো ডিনার করার এখন কেউ খাওয়ায় সেটা কোনো ব্যাপার না। এটা কিন্তু ঠিক না। আমি তোমাকে খাওয়াবো, ঠিক আছে অন্য সময় খাওয়াবো, কিন্তু তুমি গ্যারেজে থাকো কেন? আসলে আমি গ্যারেজে থাকি মানে আমার বন্ধুর গ্যারেজ, আর আমার পরিবার গ্রামে থাকে। তোমার টেনশন নেওয়ার দরকার নেই, কারণ গ্যারেজে আমার প্রাণপ্রিয় বন্ধু রাহুল আর আমার ছোট ভাইয়ের মতো রাজু থাকে। গ্যারেজ আমাদের কাছে কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম না, সেখানে গেলেই দেখতে পারবে। ওকে, আজকে দেখা হবে, বাই। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দেই। আসলে আমি গাড়ি নিয়ে এসেছি। তোমার গাড়ি থাকতে তুমি সেই দিন রাতে ট্যাক্সি বুক কেন করলে? আসলে আমি বন্ধুদের সাথে গেলে গাড়ি নেই না, কারণ ড্রাইভার আব্বুকে সব বলে দেয়। কিন্তু সেদিন রাতের ঘটনার পর আব্বুর অর্ডার আছে, আমি যে কোনো জায়গায় যাই না কেন গাড়ি নিয়ে যেতে হবে। ঠিক আছে, রাতে দেখা হবে। ওকে, বাই। আমি ট্যাক্সি নিয়ে চলে গেলাম। সোনালিকা যেই না ওর গাড়ির দিকে যাবে ঠিক তখনই তার সামনে একটা গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলো এই দেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন, সেলিম হোসেন। হ্যাঁ, আমার আব্বু নামলো গাড়ি থেকে। আসলে আমি আর সোনালিকা যখন রাস্তায় কথা বলছিলাম তখন আব্বু আমাদের দেখেছিল, কিন্তু এত দূর থেকে আমাদের কথা শোনা যাচ্ছিল না। তাই আমি যাওয়ার পর আব্বু সোনালিকার কাছে আসলো। তুমি রফিকের মেয়ে না? জি আঙ্কেল, আর আপনি নিশ্চয়ই আমার আব্বুর সবচেয়ে প্রিয় বন্ধু সেলিম হোসেন। আমি আপনার সম্পর্কে ম্যাগাজিন থেকে জেনেছি। তুমি তো দেখি অনেক কিছু জানো। তা তোমার সাথে ওই ছেলেটা কে ছিল? সোনালিকা এখন কি বলবে সে জানে না। আঙ্কেল, আব্বুকে প্লিজ কিছু জানাবেন না। আসলে সে একজন ট্যাক্সি চালক, তাই আব্বুকে আমার রিলেশনের ব্যাপারে কিছু বলিনি। কি ট্যাক্সি চালক? আঙ্কেল, আমি জানি আপনি হয়তো ভাবছেন যে আমার মতো বড় লোকের মেয়ে কিভাবে একজন ট্যাক্সি চালককে ভালোবাসে, কিন্তু আঙ্কেল ভালোবাসা তো আর টাকা দেখে হয় না, মন থেকে হয়। ঠিক আছে, যাও। তারপর সোনালিকা চলে গেল, আর আব্বু ভাবছে যে আমি একজন ট্যাক্সি চালক কিভাবে হলাম। এখন আব্বুর নিজেরই খারাপ লাগছে। আর অন্যদিকে সোনালিকা তার গাড়িতে বসে ভাবছে যে সে কি বলল একটু আগে। সে কোনো কিছু না ভেবে উল্টাপাল্টা বলল, তবে তার ভালোই লাগছে আমার ব্যাপারে এইসব বলে। সন্ধ্যার মধ্যে আমি, রাহুল আর রাজু মিলে গ্যারেজটাকে পরিষ্কার করে নিলাম, আর পুরো গ্যারেজটা বেলুন আর ফেস্টিভাল টুলস দিয়ে সাজিয়ে দিলাম। আর যাই হোক, একটা মেয়ে আসবে, নোংরা পরিবেশে তো আর ক্রিসমাস পালন করতে পারবে না। তবে ক্রিসমাস যতই খ্রিস্টানদের অনুষ্ঠান হোক না কেন, আনন্দ সবাই করতে পারে। রাত 8টার দিকে সোনালিকার গাড়ি গ্যারেজের ভিতর গিয়ে থামলো। আজকে সোনালিকাকে দেখে আমি পুরো ফিদা, কারণ সে একটা সাদা লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি। কি যে সুন্দর লাগছে বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে একটা সাদা পরি গাড়ি থেকে নেমে আমার দিকে হেঁটে আসছে। আমি যেন এক ঘোরের মধ্যে আছি। আমার ঘোর কাটলো সোনালিকার ধাক্কাতে। কি হলো? এইভাবে কি দেখছিলে?
কই কিছু না। তা আজকে আমাকে কেমন দেখাচ্ছে বললে না তো? মনে হচ্ছে একটা সাদা পরী আমার কাছে আসছে। কি যে বলো না, আমার লজ্জা লাগে না বুঝি? আর লজ্জা পেতে হবে না, এখন ভিতরে আসো। চলো, কিন্তু 1 মিনিট দাঁড়াও। তারপর সোনালিকার গাড়িটাকে ফেরত পাঠিয়ে দিল ড্রাইভারকে দিয়ে। গাড়ি পাঠিয়ে দিলে কেন? আজকে আমাকে তুমি বাসায় পৌঁছে দিবে। কিন্তু তোমার বাবা যদি রাগ করে? ড্যাড কিছুই বলবে না। আমি বলে এসেছি যে আমি আমার এমন বিশেষ ফ্রেন্ডের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতে যাচ্ছি, যার কাছে আমি ফুল সেফ। এত বিশ্বাস করো আমায়? আহবার জিগায়। তারপর আমি সোনালিকাকে রাহুল আর রাজুর সাথে পরিচয় করিয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। আমরা সবাই একসাথে ডিনার করলাম। তারপর রাত 12টা বাজতেই কেক কাটলাম। হালকা ড্রিঙ্কসও করেছি। আজকে সত্যি অনেক মজা করলাম। রাজু আর রাহুল ঘুমাতে চলে গেছে। সোনালিকা আমার রুমে এসেছে। অনেক তো রাত হলো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। কেন আজকে রাতে তোমার সাথে থাকি? ও সোনালিকা, আমি এত বোকা নই। কেউ 1 গ্লাস বিয়ার খেয়ে এত মাতাল হয় না, আমি জানি। জানুই যখন আমার কথায় একটা প্রশ্ন দিবে। কি প্রশ্ন? তুমি কি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? অনেক রাত হয়ে গেছে, চলো বাসায় দিয়ে আসি। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। এত জেদ তোমার? ঠিক আছে, তাহলে শোনো। আই লাভ ইউ এভার অ্যান্ড এভার। আই লাভ ইউ সো মাচ। উইল ইউ বি মাই ড্রিম গার্ল ফর লাইফ লং? ইয়েস বলে সোনালিকা আমাকে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়ো, বাসায় যেতে হবে। বলো। তারপর আমি সোনালিকাকে নিয়ে আমার ট্যাক্সি করে তার বাসা নিচে আসলাম। আমরা চলে এসেছি, নামো এবার। আজকে আমাদের রিলেশনের ফার্স্ট ক্রিসমাস, আর আমাকে তুমি মিষ্টি মুখ না করিয়ে বাসায় পাঠিয়ে দিচ্ছ। এত রাতে আমি মিষ্টি পাবো কোথায়? আগামীকাল খাওয়াবো। আমি আজই খাবো, আর মিষ্টি তো তোমার কাছে আছে। আমার কাছে কোথায় মিষ্টি আছে? তারপর সোনালিকা ওর ঠোঁট দিয়ে ইশারা করলো। ওরে এত চালাক তুমি! এতদিন তো জানতাম এই ডায়লগ শুধু ছেলেরা বলে, কিন্তু তুমি তা প্রমাণ করে দিলে। আমাকে আর কিছু না বলতে দিয়ে সোনালিকা তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া বন্ধ করে দিল। এভাবে কতক্ষণ ছিলাম বলতে পারবো না। সোনালিকা আমাকে ছেড়ে দেওয়ার পর দুজনেই হাঁপাচ্ছি। মিষ্টি খাওয়া হয়েছে? সোনালিকা লজ্জায় কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর সোনালিকা ওর বাসায় চলে গেল, আমি গ্যারেজে চলে গেলাম। এভাবে আমার আর সোনালিকার দিনগুলো কাটতে লাগলো। আমি ব্যাংকের লোন মিটিয়ে আবারও লোন নিয়েছি, কিন্তু 10 লাখ টাকা। আমি সেই টাকা দিয়ে আরও 3টা ট্যাক্সি কিনে ভাড়ায় দিয়ে দিলাম। এতে করে আমার অনেক লাভ হতে লাগলো। এইদিকে রাহুলের বিয়ে হয়ে গেছে। একদিন আমি আর সোনালিকা ক্যাফেটেরিয়াতে বসে আছি। রাহুল ভাইয়েরও তো বিয়ে হয়ে গেল। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে এবার আমার বাবার সাথে কথা বলতে হবে আমাদের বিয়ের ব্যাপারে। দেখো, তুমি এত বড় লোকের মেয়ে, আর আমি একজন সামান্য ট্যাক্সি চালক। তোমার বাবা তো আমাকে মেনে নিবে না, তাই আমাকে বড় কিছু হতে হবে। তুমি থাকো তোমার বড় কিছু নিয়ে, আর এদিকে ড্যাড আমার বিয়ে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। না না, আমাকে আর কিছুদিন সময় দাও। আচ্ছা, আর মাত্র 15 দিন সময় দিচ্ছি। তারপর যদি তুমি আমার ড্যাডির সাথে কথা না বলো, তাহলে আমি আমার ড্যাডের পছন্দ মতো ছেলেকে বিয়ে করে নেব। আচ্ছা, আমি গ্যারেজে শুয়ে শুয়ে ভাবছি যে কিভাবে আমি বড়লোক হব, কারণ মাত্র 4টা ট্যাক্সি দিয়ে কোটিপতি হতে পারবো না। আমি আমার সমস্যাটা রাহুলকে জানালাম। তুই তো বিদেশ থেকে অনেকগুলো বিজনেসের কোর্স করেছিস, তাহলে সেই কোর্সের শেখানো টেকনিক অ্যাপ্লাই কর। আমি ভাবছি একটা ছোট দেখে ফ্যাশন হাউস খুলবো, কিন্তু তার জন্য আমার এই ট্যাক্সির প্রফিট যথেষ্ট না। তুই তো আমার থেকে সাহায্য নিবি না জানি আমি। তাহলে এক কাজ কর, ব্যাংক থেকে লোন নে, আর তোর কাছে এখন বন্ধক রাখার মতো সম্পদও আছে। না রে দোস্ত, আমি যদি ব্যাংক থেকে লোন নেই তাহলে আমাকে সেই লোন পরিশোধ করতে হবে, আর তাতে আমার প্রফিট কিছুই থাকবে না। তাহলে কি করবি? জানি না রে। এক কাজ কর, আমি আর তুই একসাথে ফ্যাশন হাউস শুরু করি পার্টনারশিপে। তুই তো আমার থেকে সাহায্য নিবি না, কিন্তু পার্টনারশিপ তো করতেই পারি। আমার টাকা আর তোর ট্যালেন্ট সব মিলে একদম ধামাকা বিজনেস করব আমরা। আইডিয়াটা খারাপ না দোস্ত,
তারপর আমি আর রাহুল মিলে একটা ফ্যাশন হাউস শুরু করি। আমি আমার যে একটা ট্যাক্সি চালাতাম সেটা আমি ভাড়ায় দিয়ে দিছি। এখন আমি আমার পুরো মনোযোগ আমার নতুন বিজনেসে লাগাবো। আমার জ্ঞান আর বিদেশ থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এই বিজনেসকে সাকসেসফুল করতে অনেক সাহায্য করেছে। এই ব্যবসায় রাহুলের অবদান কোনো অংশে কম নয়। আমি সোনালিকার বাবার সাথে দেখা করি আর তার কাছে সোনালিকে পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত সময় চাই, আর তিনি আমাকে মেনেও নেয়। এভাবে 2 বছর চলে গেল। আমি আগের থেকে বড়লোক হয়ে গেছি। আমার এখন প্রায় 500টার মতো ট্যাক্সি আছে। আমি আমার টাকা আর ট্যালেন্টকে ঠিকমতো ইনভেস্ট করতে পেরেছি বলেই আজ আমি এত দূরে। লন্ডন থেকে আমি যেসব বিজনেস কোর্স করেছি সেগুলো অ্যাপ্লাই করেছি। আমি আমার ব্যাংক থেকে লোন নিয়ে অনেকগুলো বিজনেস স্টার্ট করেছি, আর রাহুলের গ্যারেজটাকে শহরের সবচেয়ে বড় গ্যারেজে পরিণত করেছি। এখন এখানে অনেক লোক আছে, তাই রাজুকে আমার ট্যাক্সি কোম্পানির ম্যানেজার বানিয়ে দিয়েছি। সময়ের সাথে টেক্কা দিতে দিতে এখন আমি দেশের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানির মালিক। আর আমার ফ্যাশন হাউস আমার বোন রিয়ার নাম, যেটা দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাউস। দেশের তরুণদের দিক দিয়ে আমি সবার উপরে। আমি এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। দেশের তরুণদের দিক দিয়ে আমি সবার উপরে। আমি এখন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আগামীকাল আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বিজনেসম্যান অব দ্য ইয়ার হিসেবে, কারণ 2 বছর আগে মোটামুটি ধনী থাকলেও গত 1 বছরে সব থেকে বেশি টাকা আমি ইনকাম করেছি। অনুষ্ঠানে সোনালিকা, ওর বান্ধবীরা আর ওর বাবাও থাকবে। আমার পক্ষ থেকে রাহুল, ওর বউ মিম আর ওদের 1 বছরের ছেলে রূপকও যাবে। রাজুও যাবে আমার সাথে। শুনেছি দেশের টপ বিজনেসম্যানদের মধ্যেই একজন আমাকে অ্যাওয়ার্ড দিবে। পরের দিন আমরা সবাই অনুষ্ঠানে চলে গেলাম। আমি আজ অনেকটাই খুশি, কারণ আজ আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে পেরেছি। আমার আজকের অ্যাওয়ার্ড শো পুরো দেশে লাইভ দেখানো হবে। তাই আমার আব্বুও দেখবে যে তার ছেলে নিজে কিছু একটা করতে পেরেছে। আমি আমার BMW গাড়ি নিয়ে চলে গেলাম অ্যাওয়ার্ড শোর গেস্ট রুমে। একটু পর অ্যাওয়ার্ড শো শুরু হবে। এমন সময় দরজায় কেউ একজন ঠকঠক করলো। কামিন। তারপর সোনালিকা আসলো। আমার বাবুটা আজকে এত খুশি কেন? খুশি থাকবো না, আজকে আমি অনেক খুশি। তুমি লাইফে এত বড় একটা অ্যাওয়ার্ড পাবে। আজকেই তুমি আমার আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলবে। আর গত 2 বছরে আমি যতবার তোমার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেছি ততবার তুমি কথাটা এড়িয়ে চলেছ। আজকে কিন্তু আমি কোনো কথা শুনবো না। বলো আমাকে, তুমি কবে তোমার ফ্যামিলির সাথে আমার দেখা করিয়ে দিবে? সম্ভবত আজকে অথবা আগামীকাল। আর তোমার বাবার সাথেও কথা বলবো, সমস্যা নাই। সত্যি? সোনালিকা আমাকে জোরে ধরলো। ঠিক আছে, এখন ছাড়ো, এখন অ্যাওয়ার্ড শো শুরু হবে। না, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, তাতে আমি কারো কথা শুনবো না। বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে মিষ্টি দাও। এখন আমি মিষ্টি কোথায় পাবো? তারপর সোনালিকা আবারও ঠোঁট দিয়ে ইশারা করলো। আমি বুঝে গেলাম সোনালিকা কি বোঝাতে চাচ্ছে। না না, একদম না। আমার বাবুটা তো দুষ্ট হয়েছে, আমি জানতাম না। সোনালিকা আমাকে যেই লিপ কিস করতে যাবে ঠিক সেই সময় আমি সরে গেলাম। সোনালিকা অনেক রেগে গেল। আমি দৌড়ে রুম থেকে চলে গেলাম। সোনালিকা আমার পিছু পিছু দৌড়াচ্ছে। এক সময় আমি দৌড়াতে দৌড়াতে একজনের সাথে ধাক্কা খেলাম। আমি সামনে তাকিয়ে অবাক, কারণ আমার সামনে আমার ছোট বোন রিয়া দাঁড়িয়ে আছে। রিয়া আমাকে দেখেই জোরে ধরলো। এতদিনের সব রাগ অভিমান ওর চোখে আমি দেখতে পেলাম। ভাইয়া, তুই না খুব পচা। এতদিন আমাদের কথা কি তোমার মনেও পড়েনি? আরে আমার পাগলি বোনটা যে কেঁদেই দিবে। আমি আর মাত্র 1 দিন পর আবার তোর কাছে ফিরে যাব। রিয়া আমাকে ছেড়ে দিয়ে তারপর আবার পড়া শুরু করলো। ভাইয়া, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রে, আমি তো রিয়ার সাথে কথা বলতে বলতে এতক্ষণ খেয়ালই করে নাই যে সোনালিকা আমার পিছনে দাঁড়িয়ে আছে। সে আমাদের কথা শুনতে পারেনি। এখানে হচ্ছেটা কি? আমি আর রিয়া সোনালিকার দিকে তাকালাম। সোনালিকার চোখ দিয়ে মনে হয় আগুন বেরোচ্ছে। আমি বুঝে গেলাম সোনালিকা আমাকে আর রিয়াকে দেখে অন্য কিছু ভাবছে। তাই তার ভুল ভাঙানোর জন্য বললাম, রিয়া, এ হলো তোর হবু ভাবি সোনালিকা, আর সোনালিকা এ হলো আমার আদরের ছোট বোন রিয়া। সোনালিকা এবার তার ভুল বুঝতে পেরেছে। রিয়া তো সোনালিকাকে পেয়ে আমাকে মনে হয় ভুলে গেছে। রিয়া, তুই এখানে কি করস? আর আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু এখানে আছে। আর তুমি এখানে কি করো? এই জায়গায় তো আজকে দেশের ইয়াং জেনারেশনের আইডল টপ বিজনেসম্যানকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেই বিজনেসম্যান আর কেউ নয়, তোমার ভাইয়া। সত্যি ভাইয়া?
তার মানে তুমি চ্যালেঞ্জ জিতে গেছো। হুররে! কিসের চ্যালেঞ্জ? পরে বলবো, আজকে সব জানতে পারবা। রিয়া, আব্বু আর আম্মু এখানে কি করছে? না না, আমি বলবো না। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। দেখা যাবে কি সারপ্রাইজ। এমন সময় মাইকে অ্যানাউন্সমেন্ট করা শুরু হয়ে গেছে। আমরা স্টেজের কাছে চলে গেলাম। আমার সব আপনজন প্রথম সারির চেয়ারে বসে আছে, কিন্তু আমি আব্বুকে দেখতে পেলাম না। এমন সময় মাইকে আমার নাম অ্যানাউন্স করলো। আমি স্টেজে উঠে গেলাম। আমার চোখ নিচের জনগণের ভিড়ের দিকে। আম্মু আমাকে দেখে অনেক অবাক হয়েছে। রিয়া আম্মুকে সব বলল আর সোনালিকার সাথে পরিচয় করে দিচ্ছে। আমি স্টেজে সামনের দিকে তাকিয়ে অনেক বড় শক খেলাম, কারণ আমার সামনে আমার আব্বু দাঁড়িয়ে আছে অ্যাওয়ার্ড নিয়ে। আব্বুর মুখেও আশ্চর্যবোধক চাউনি দেখতে পাচ্ছি। আব্বু যে আমাকে আশা করেনি এটা আব্বুর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। মাইকে আবার অ্যানাউন্স করলো, দেশের ইয়াং জেনারেশনের আইকন রাকিব হাসান রাজকে আজ টপ বিজনেসম্যান অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দিবে দেশের সেরা বিজনেসম্যানদের মধ্যে অন্যতম বিজনেসম্যান সেলিম হোসেন। আব্বুর হাতে অ্যাওয়ার্ড আছে, কিন্তু আব্বু আমাকে অ্যাওয়ার্ড না দিয়ে এই জায়গায় সবাইকে অবাক করে আমাকে জড়িয়ে ধরলো। এতদিনের সব রাগ অভিমান সব আজকে মুছে যাবে বলে আমি মনে করি। আব্বু আমাকে ছেড়ে দিয়ে আমাকে নিয়ে মাইকের কাছে গেল। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমার আর রফিকের মধ্যে কি সম্পর্ক আছে। রফিক আর কেউ নয়, আমার ছেলে। গত 2.5 বছর আগে রাকিব লন্ডন ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে দেশে আসার পর আমাকে বলেছিল যে সে নিজের নামে কিছু করতে চায়, আমার বিজনেস সে সামলাবে না। তখন আমি খুব রেগে গিয়েছিলাম, তাই রাকিবকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। তখন রাকিব আমাকে চ্যালেঞ্জ করেছিল যে রাকিব নিজের যোগ্যতায় কিছু একটা হয়ে আমার সামনে এসে দাঁড়াবে। আজ রাকিব তার কথা রাখতে পেরেছে। আজ 2.5 বছর পর সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা আমার হাতে রাকিবকে অ্যাওয়ার্ড দেওয়ার সৌভাগ্য করে দিয়েছে। আজ আমি চ্যালেঞ্জে হেরে যাওয়ায় কোনো দুঃখ পাইনি, বরং আমার চেয়ে খুশি কেউ হবে না, কারণ আমার ছেলে নিজের যোগ্যতায় আজ নিজের একটা পরিচয় গড়ে তুলেছে। আজ আমি গর্বিত আমার ছেলের প্রতি। আব্বুর কথা শুনে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি দুঃখের নয়, বরং আনন্দের। তারপর আব্বু আমাকে তার নিজ হাতে অ্যাওয়ার্ড দিল। অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি আব্বু আম্মুকে সোনালিকা আর তার বাবার সাথে পরিচয় করে দিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার আব্বু আর সোনালিকার আব্বু বেস্ট ফ্রেন্ড। 1 মাস পর আমার বিয়ে হয়ে গেল সোনালিকার সাথে। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার ভিতরে ভয় কাজ করছে, কারণ সেদিন অ্যাওয়ার্ড ফাংশনের দিন সোনালিকা আমার উপর রাগ করেছিল, কারণ আমি আমার আসল পরিচয় তার কাছে লুকিয়ে গেছিলাম। আমি আমার সব ভয়কে এক সাইডে রেখে এক বুক সাহস নিয়ে আমার রুমে ঢুকলাম। দেখি সোনালিকা বাঙালি বউয়ের মতো হাঁটু সমান ঘুমটা দিয়ে বসে আছে। আমার পায়ের শব্দ শুনে সোনালিকা খাট থেকে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি কিছু বলার আগে সোনালিকা বলা শুরু করলো, আগে ওযু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়বো, তারপর আমি। এখন কিছু বলি না, আগে আমার প্রশ্নের উত্তর দিবে, তারপর। ঠিক আছে। তুমি আমাকে তোমার আসল পরিচয় কেন দাওনি? কারণ আমি চাইতাম না কেউ আমার পরিচয় জেনে আমাকে ভালোবাসুক। ও, তার মানে আমাকে কি তোমার সেই রকম মেয়ে বলে মনে হয়েছিল তোমার? এই না না, আমি সেটা বলতে চাইনি। এইসব কথা ছাড়ো তো, আজকে আমাদের বাসর রাত। এসব কথা বলে কি সময় কাটাবে? এই ছাদে যাবে? আমি তোমাকে বলছি কি আর তুমি বলছো কি? আর এত রাতে ছাদে গিয়ে কি করবে? যদি কেউ দেখে ফেলে? আরে কিছু হবে না, চলো তো। তারপর সোনালিকার সাথে চুপি চুপি ছাদে গেলাম। সেখানে দোলনায় বসলাম। এই দোলনাটা আমার বোন বানিয়েছিল। চারটা আজ অনেক আলো দিচ্ছে না? এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। এখন কি আমাকে একটু মিষ্টি দিবে? অনেকদিন মিষ্টি মুখ করিনি। সোনালিকা কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বোধক ইশারা করলো। বাকিটুকু আর না জানাই ভালো। মুই ভদ্রপোলা 5 বছর পর। ড্যাডি ড্যাডি, মাম্মা আমাকে খুব বকেছে। কি তোমার মাম্মার এত বড় সাহস যে আমার প্রিন্সেসকে বকা দিবে? তোমার মাম্মাকে আমি বকুনি দিয়ে দেব। ঠিক আছে, আই লাভ ইউ ড্যাডি। ওরে, আমার নামে বিচার দেওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ, তুমি আমাকে বকেছো না, তাই আমি ড্যাডির কাছে তোমার নামে বিচার দিয়েছি। এখন ড্যাডি তোমাকে বকবে। মাই প্রিন্সেস, তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে যাও, আর আমি তোমার মাম্মাকে বকা দিব। ওকে। তারপর ফারিয়া খেলতে চলে গেল। তুমি আমার প্রিন্সেসকে বকেছো কেন?
তুমি তোমার মেয়েকে মাথায় উঠিয়ে এত বিগড়ে দিয়েছো। তাই নাকি? এই কি করছো? কেন, আমার বুকে আদর করছি? এই না না, একদম না। ফারিয়া বলছে তার একটা ফুটফুটে ভাই চাই, আর আমি এখন তাই করব। তাই বুঝি, কিন্তু এই প্রসেস করার আগে তোমার এই দর্শকদের বলে দাও এখান থেকে যেতে। কোনো শরম লজ্জা নাই, দেখেছো সিন দেখার জন্য বসে আছে। ঠিক বলেছো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যান আপনাদের কাজে, আর আমি আমার বংশবৃদ্ধির কাজ করি। তারপর কি হলো আপনাদের জানতে হবে না। এইভাবে মিলন হলো আরো একটি সম্পর্ক।